সার্জিস হাসনাতদের সাথে তারিক রহমান বেইমানি করে আজ রাতে এদের কুকুরের মতো পেটাচ্ছে বিএনপি কর্মীরা। দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ বিএনপি কর্মী রাজপথে নেমেছে এবং সার্জিস হাসনাতদের এখানে আক্রমণ করে ভয়াবহভাবে। এদিকে আজ সার্জিস হাসনাতদের উপর কঠিন প্রভাব ফেলে বিএনপি কর্মীরা। তারেক রহমানের নির্দেশে আজ রাতে এদের ভয়াবহ অবস্থা করে রাজপথে। এই নিয়ে দেশবাসীও অবাক হয়ে যায়। বিএনপি দলের উপর সবাই অ্যাকশন নিচ্ছে। আমাদের বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শুধু এটাই না, আজকের যেই আপনার এত বড় একটা আপনার ইতিহাসের সাক্ষীর একটি দিন জানুয়ারি, আর এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে বাংলাদেশের জন্য স্পেশাল। শুধু স্পেশাল না, এটি হচ্ছে বাংলাদেশের যে স্বাধীনতা এনেছিল 1971 সালে, তার একটি অন্যতম প্রতীক। হাদির রাজনৈতিক পরিচয় মূলত নির্মিত হয়েছে আক্রমণাত্মক ভাষা এবং ভয়ঙ্কর ভারত বিদ্বেষী বিভাজনমূলক বক্তব্যের মাধ্যমে। গণমাধ্যমে অপ্রকাশযোগ্য শব্দের ব্যবহার, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উগ্র বক্তব্য। এনসিপি কে জামাত ফাঁদে ফেলে দিয়েছে, এখন এনসিপি কি করবে, এনসিপির ভবিষ্যৎ কি, সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। এনসিপির মোটামুটি 90% হচ্ছে শিবিরের। এদিকে সকল জল্পনা কল্পনা শেষে ফাইনালি বন্ধ করা হলো 12 তারিখের জাতীয় নির্বাচন। হঠাৎ করেই 3 দিক থেকে ফেসে গেলেন ডক্টর ইউনূস। হ্যাঁ, 3 দিক থেকে ফেসে গিয়েছে ডক্টর ইউনূস সরকার। একদিকে আজকে সার্জিস হাসনাত কঠিন বিপদের মুখে তারেক রহমানের পরিকল্পনায়, অন্যদিকে উসমান হাদির বিষয় নিয়ে সরকারের উপর অনেকে আন্দোলন করতেছে, অনেকে প্রতিবাদ করতেছে যে কেন উসমান হাদি মামলার বিচার হচ্ছে না। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নামে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে। এখন দেখতে পারি আজকে সার্জিস হাসনাতের ঘটনায় শিক্ষার্থীরা ভয়াবহ রূপে রাজপথে নেমেছে এবং ঢাকা এক প্রকার উত্তাল করে দেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই মুহূর্তে ঢাকায় কি চলছে এবং শিক্ষার্থীরা কি কি করতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে জিজ্ঞেস করে, ভাইয়া এনসিপি কে কি জামাত ফাঁদে ফেলে দিয়েছে, এখন এনসিপি কি করবে, এনসিপির ভবিষ্যৎ কি। আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সকলের শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। অর্ধেক থেকে চলে গেলে অনেক কিছুই মিস করবেন। প্রথমত, এনসিপি কে জামাত ফাঁদে ফেলেনি, বরং এনসিপি বাংলাদেশের জনগণকে ফাঁদে ফেলে 5 আগস্টে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এনসিপি মানেই হচ্ছে জামাত, জামাত মানেই হচ্ছে এনসিপি। এনসিপির 80 থেকে 90% ছেলেই হচ্ছে গুপ্ত শিবির। তারা তাদের কাজ মোটামুটি 16-17 মাসে জামাত যেটা চেয়েছিল সেটা করে ফেলেছে। এখন যখন জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, এনসিপির মোটামুটি 90%ই হচ্ছে শিবিরের, তখন আর গুপ্ত থেকে লাভ কি, তারা সুপ্ত হয়ে জামাতের কোলে উঠে বসেছে। এখন করছে তারা জামাতের সাথে জোট করে নির্বাচন। এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে। অনেক সময় বলা হচ্ছে জামাত 30টা আসন তাদেরকে ছাড় দিচ্ছে, অনেক সময় বলা হচ্ছে 10টা আসন জামাত তাদেরকে ছাড় দিবে। 10টা দেখ 30টা দেখ, তারা 2 জন এমপি হতে পারে নাকি সম্ভাবনা আছে। তারা ভালো করেই জানে যে তারা কেউ এমপি হওয়ার সম্ভাবনা নাই। এখন তারা যদি এককভাবে নির্বাচন করতো, 300 আসনে প্রার্থী দিত, প্রায় আসনেই এনসিপি সকলে গণদোলাই খেত, অনেকে মেডিকেলে ভর্তি থাকতো। তো মেডিকেলে ভর্তি থাকলে নির্বাচনী প্রচার নাকি করবে। তাই তারা এবং জামাতে বসেই ডিসাইড করে যে আমরা যে একই সংগঠন, আমরা যে এতদিন গুপ্ত ছিলাম, সকল কিছু জনগণ বুঝে গিয়েছে, বিএনপিও বুঝে গিয়েছে। বিএনপি বুঝে যাওয়ার কারণে আমাদেরকে তাদের সাথে জোটে রাখেনি এবং আমাদেরকে 2-3টার বেশি আসন দিতেও তারা রাজি হয়নি। এখন আমরা ঘরের ছেলে ঘরে ফিরে আসি, নির্বাচন করব 30টা আসন, 10টা আসন বা 20টা আসন, এমপি হলে হলাম, না হলে নাই। অন্তত বিএনপি ক্ষমতায় আসলে আমাদেরকে যখন দৌড়াই মারবে, অন্তত আপনারা আমাদেরকে প্রোটেকশন দিতে পারবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তাই জামাতে ফাঁদে ফেলা লাগেনি, বরং এনসিপি জামাতের সহায়তায় জনগণকে ফাঁদে ফেলেছে এবং এই 16-17 মাসে জনগণকে ব্রেনওয়াশ করে ফাঁদে ফেলে টাকা লুটপাট করে চুষে নিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সকল টাকা পাচার করেছে। আরো কিছু টাকা রেখেছে তাদের সংগঠন চালানোর জন্য, শিবিরকে চালানোর জন্য। এখন দেখবেন সামনে আরো নতুন নতুন সামাজিক সংগঠন এই শিবিরের ছেলেদেরকে দিয়ে গড়ে তুলবে। কেন গড়ে তুলবে? কারণ যে সকল সামাজিক সংগঠন আছে এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে, সকল যে শিবিরের সংগঠন মোটামুটি জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই নতুন করে আরো কিছু সংগঠন তুলে নিয়ে আসতে হবে। কেন? বিভিন্ন আন্দোলন সংগ্রাম করলে, বিভিন্ন ধরনের ব্যাপারগুলো জনগণের কাছে তুলে ধরলে তাদেরকে যাতে ছাত্র জনতা বলে ট্যাগ লাগানো যায়। কারণ তারা তো প্রায় আন্দোলন বলেন, যত ধরনের অপকর্ম আছে সকল কিছু করেই বলতো যে এরা ছাত্র জনতা, এবং সংবাদ মাধ্যমে প্রচার করতো ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতা এটা করেছে, ছাত্র জনতা ওইটা করেছে। যে সকল জায়গায় এই মিডিয়া ছাত্র জনতা এটা করেছে সেটা করেছে বলেছে ধরে নিবেন, ওই সকল জায়গায় সকল কিছু করেছে জামাত। জামাতের
দ্বিতীয় টেকনিক্যাল যে কথাটা আছে সেটা হচ্ছে ছাত্র জনতা, শিবিরকে ছাত্র জনতা বলা। ভাই, বাংলাদেশে ছাত্র জনতা বলতে কি? তোমরা শিবিরে অপকর্ম করবা, ছাত্র জনতা বলে চালিয়ে দিবা, যাতে শিবিরের উপর কোনো নেগেটিভ চিন্তাধারা জনগণের না আসুক, কোনো কাজ হবে না। ছাত্র জনতা গিয়ে গিয়ে মানুষের রক কাটে, ছাত্র জনতা গিয়ে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রদেরকে পিটে, ছাত্র জনতা গিয়ে গিয়ে ক্লাসে ঢুকে শিক্ষকদেরকে পিটে, তাই না? সকলেই শুধু ছাত্র জনতা, আর শিবির হচ্ছে ধোয়া তুলসী পাতা। এটা মাথায় রাখবেন, ক্লিয়ার করে দিয়েছি। যে সকল জায়গায় ছাত্র জনতা উল্লেখ করা হবে 100% ধরে নেবেন এরা সকলে শিবিরের কর্মী। আর এটাও 100% ধরে রাখেন, এই যে এনসিপি আছে তাদেরকে কোনো জামাত টামাত ফাঁদে ফেলেনি, তারা নিজেরাই ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। তারা এতদিন উল্টো জনগণকে ফাঁদে ফেলেছিল, বিএনপিকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তাদের সাথে জোট হয়ে, কিন্তু বিএনপি বুঝে গিয়েছে। কারণ বিএনপির সাথে জোট যদি হয়ে যেত, বিএনপির ভিতরে সকল কাহিনী তারা জেনে যেত, জেনে জামাতকে এগুলো সকল কিছু আগে ভাগে বলে কেয়ারফুল করে দিত। এটাই ছিল তাদের রাজনীতি। কিন্তু তাদের রাজনীতি, যে সকল গুপ্ত রাজনীতি আছে, সকল কিছু আওয়ামী লীগ বুঝতে না পারে যে বিপদে পড়েছে। বিএনপি কিন্তু এখন খুব সচেতন হয়ে স্টেপ ফেলছে, কোনো ভুল করার চেষ্টা করছে না বিএনপি। কিন্তু তারপরও বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হওয়ার কারণে জামাতের টেকনিকের কাছে, জামাতের সাংগঠনিক দক্ষতার কাছে বারবার মার খাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে এবং রাজপথের মধ্যে। বিএনপি মনে করছে এখন মার খেলো কোনো সমস্যা নাই, কোনোভাবে আমরা ক্ষমতা চেয়ারে বসতে পারলে শুধু আসলে সকল কিছু জামাতকে প্রথম 2 মাসে বুঝিয়ে দিব, তারপর আওয়ামী লীগের হিসাব আসবে, এটা নিয়ে বসে আছে। কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছে, সাংগঠনিকভাবে যে দল দুর্বল থাকে, সে দল যত বড় দল হোক না কেন, ক্ষমতায় থাকুক না কেন, সে দল বেশি দিন ক্ষমতা স্থায়িত্ব করতে পারে না, যে কোনো মুহূর্তে সেই দলের পতন হয়ে যেতে পারে। এটাই হচ্ছে রিয়েলিটি। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় কিভাবে থাকতে পেরেছে? আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতা ছিল, এত গ্রুপিং, এত হানাহানি নিজেদের মধ্যে থাকার পর 16 বছর কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে। বিএনপির পক্ষে যতই জনপ্রিয়তা থাকুক, যতই কর্মী সমর্থন থাকুক, সাংগঠনিক দক্ষতা না থাকলে বিএনপি 5 বছর সরকার টিকে রাখতে পারে কিনা পাতা নির্বাচনের ফলে, সেটা সন্দেহ আছে। এই 32 আমরা কোনো বিল্ডিং ভাঙি নাই, আমরা মুজিববাদের মন্দির ভেঙেছি, আমরা ফ্যাসিবাদের উপাসনালয়ে আঘাত করেছি। জুলাই অভ্যুত্থানে হাদির প্রকৃত ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আম জনতা দলের তারেক রহমান যথার্থই উল্লেখ করেছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের মূল সময়ে হাদির কোনো দৃশ্যমান অংশগ্রহণ ছিল না। যখন দেশের তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল, তখন হাদি অদৃশ্য ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। তার প্রকাশ্য আবির্ভাব হয় মূলত 5 আগস্টের পর, যখন ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুরের সময় তিনি প্রথম সামনে আসেন এবং নোংরা ভাষায়, অশ্লীল ভাষায় তিনি রাজপথ প্রকম্পিত করেন। অর্থাৎ এই তথাকথিত বিপ্লবের সময় নয়, বিপ্লবের ফসল ভোগের সময়ই তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। হাদির রাজনৈতিক পরিচয় মূলত নির্মিত হয়েছে আক্রমণাত্মক ভাষা এবং ভয়ঙ্কর ভারত বিদ্বেষী বিভাজনমূলক বক্তব্যের মাধ্যমে। গণমাধ্যমে অপ্রকাশযোগ্য শব্দের ব্যবহার, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উগ্র বক্তব্য এবং গোপালগঞ্জকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমেই তার রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে। দেশের শিক্ষা, অর্থনীতি বা সমাজ উন্নয়নে তার কোনো গঠনমূলক অবদান খুঁজে পাওয়া যায় না। তার রাজনীতির মূল উপাদান ছিল বিদ্বেষ এবং বিভাজন, উন্নয়ন বা সমাধান নয়। ইনকিলাব মঞ্চের নামে যে প্ল্যাটফর্ম তিনি গড়ে তুলেছিলেন, তার মূল এজেন্ডাও ছিল নেতিবাচক। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ভারত বিরোধিতা এবং বিএনপি বিরোধী বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার রাজনীতি। কোনো ইতিবাচক কর্মসূচি বা গঠনমূলক প্রস্তাবনা তার রাজনীতিতে দৃশ্যমান ছিল না। এমনকি নির্বাচনী ইশতেহারেও তার কোনো স্পষ্ট উন্নয়ন পরিকল্পনা পাওয়া যায়নি। তাহলে কেন হাদিকে নিয়ে আবার কথা বলছি? আসুন সে ব্যাখ্যাটা করে বলি আপনাদের। জুলাইয়ের রক্ত এখনো শুকায়নি বলে দাবি করে তথাকথিত জুলাই বিপ্লবীরা, আসলে আমি বলি সন্ত্রাসীরা। আর সেই রক্তের উপর দাঁড়িয়েই ওসমান হাদিকে বানানো হলো নতুন পুতুল, যাতে করে আগের পুতুলগুলো ভেঙে পড়ার পর মঞ্চ খালি না থাকে। আবু সাইদ, মুগ্ধ, তাসিন এদের মৃত্যু নিয়ে যখন জনমনে প্রশ্ন উঠতে শুরু করলো, যখন মানুষ জিজ্ঞেস করতে শুরু করলো কার গুলিতে তারা মারা গেল, তখনই হঠাৎ করে হাদিকে সামনে নিয়ে আসা হলো। যখন এসব মৃত্যু, বিরাট বিরাট সব প্রশ্ন নিয়ে মানুষের মনে দাঁড়ালো, মানুষ যখন মুখে বলতে শুরু করলো, তখনই একজন হাদির দরকার হলো, যেন তিনি ছিলেন জুলাইয়ের মূল সেনাপতি। মানে হাদিকে বানানো হলো জুলাইয়ের মূল সেনাপতি, যেন হাদির নেতৃত্বেই পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। অথচ জুলাইয়ের রাস্তায় তাকে কেউ দেখেনি, কোনো গণমাধ্যমে তার কোনো ভিডিও নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিবাদী কণ্ঠ তার ছিল না। ছিল শুধু ধানমন্ডি 32 নম্বরে দাঁড়িয়ে গালি দেওয়া, আর সেটাই হয়ে গেল বীরত্ব। কি ভয়ঙ্কর গালি দিয়েছিল, এবং সেই গালি এখন বাংলাদেশের রাজনীতির সবচাইতে উল্লেখযোগ্য দিক হয়ে গেছে। এই গালি যথেষ্ট ছিল তাকে শহীদ বানানোর জন্য, আর শহীদ বানানোর পরই তাকে বঙ্গবন্ধুর জায়গায় বসানোর চেষ্টা শুরু হলো। কি ভয়ঙ্কর ভাবুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে ওসমান হাদি হল করার পিছনে কোনো শ্রদ্ধা নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু অপমান, অস্বীকার আর প্রতিস্থাপনের রাজনীতি। বঙ্গবন্ধুকে হটিয়ে একজন কন আর্টিস্ট বা প্রতারককে বসানোর চেষ্টা হচ্ছে,
যাতে করে রাষ্ট্রের ইতিহাস মুছে ফেলা যায় আর নতুন ইতিহাস লেখা যায়। যেখানে নেই মুক্তিযুদ্ধ, যেখানে নেই সংগ্রাম, যেখানে নতুন রাষ্ট্রের জন্মের কথা নেই, আছে শুধু গালি, বিদ্বেষ আর মুহূর্তের উত্তেজনা। হাদি ছিলেন সেই নতুন ইতিহাসের পাতায় নাম লেখানোর চেষ্টা, যেখানে শহীদ হওয়াই যোগ্যতা আর গালি দেওয়াই হচ্ছে রাজনৈতিক আদর্শ। হাদি নয়, হাদির লাশটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, হাদি কি দিয়েছেন এই দেশকে? আমাকে বলুন তো। কোনো গঠনমূলক রাজনীতি, কোনো সংগঠন, কোনো আন্দোলনের পরিকল্পনা? না, তিনি এসব কিছু দেননি। তিনি দিয়েছেন শুধু উগ্রতা, গালি, কি সব ছিঁড়ে ফেলতে চেয়েছেন, বিভাজন আর ভাষার নোংরামি। তিনি হয়েছেন সেই চরিত্র যিনি রাজনীতির মঞ্চে এসেছেন শুধু ভাঙার জন্য, গড়ার কোনো পরিকল্পনা নিয়ে নয়। আর তার মৃত্যুর পরও সেই ভাঙা রাজনীতি চলছে। তার লাশ এখন হাতিয়ার, যা দিয়ে আবারও ভাঙা যাবে, মুছে ফেলা যাবে ইতিহাস আর বসানো যাবে নতুন প্রতীক। আজ যখন তার নামে হল, রাস্তা, প্রতিষ্ঠান করার দাবি উঠছে, তখন একই সময়ে দেশের অন্য প্রান্তে কেউ গুলিতে মরছে, কেউ নিখোঁজ হচ্ছে, কেউ বিনা বিচারে কারাগারে রয়েছে। সেসব মৃত্যুর কোনো মূল্য নেই। এখন বাংলাদেশ হয়ে গেছে হাদিল্যান্ড। কি বলবেন আপনি? জঙ্গি রিপাবলিক অব হাদিল্যান্ড, টেররিস্ট রিপাবলিক অব হাদিল্যান্ড। কারণ সেগুলো পারপাসফুল নয়। এই যে মৃত্যুগুলোর কথা এখন সারা বাংলাদেশে ঘটছে, সেগুলো দিয়ে রাজনীতি করা যায় না, সেগুলো দিয়ে প্রতীক তৈরি করা যায় না, সেগুলো দিয়ে বঙ্গবন্ধুকে হটানো যায় না। তাই সেগুলো চাপা পড়ে যাচ্ছে, এই অসংখ্য মৃত্যু। কিন্তু কেউ জানে না, কেউ মনেও রাখছে না তাদের। হাদির মৃত্যু নিয়ে যে রাজনীতি হচ্ছে তা শুধু তার নিজের চরিত্র নয়, বরং এই রাষ্ট্রের রাজনীতির সারাংশ। এখানে মানুষের মূল্য নয়, মৃত্যুর মূল্য আছে। এখানে শহীদ হওয়াই বড়, কিন্তু কিভাবে মরলেন, কেন মরলেন, কার গুলিতে মরলেন সেটা জরুরি নয়। জরুরি হলো সেই মৃত্যু দিয়ে কিভাবে নতুন প্রতীক তৈরি করা যায়, কিভাবে হিরো বানানো যায়, কিভাবে পুরনো ইতিহাস মুছে ফেলা যায়, কিভাবে নতুন জুলাই হিরো বানানো যায়। আর সেই প্রক্রিয়ায় হাদি এখন সবচেয়ে বড় হিরো। তার আগে যারা মরেছে তারা ছিল ট্রায়াল, এই আবু সাইদ, মুগ্ধ, তাহসিন সবাই ছিল ট্রায়াল, আর হাদি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তাকে নিয়ে এখন যে রাজনীতি হচ্ছে তা শুধু তার নিজের নয়, বরং এই রাষ্ট্রের ভবিষ্যতের রূপরেখা, যেখানে প্রতীক হবে গালি, নেতা হবে শহীদ, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হবে রাজনৈতিক বার্তার হাতিয়ার। হাদি কি সত্যি জুলাইয়ের নায়ক, নাকি জুলাইয়ের ব্যর্থতার পর বানানো নতুন মুখ? তার মৃত্যু কি শোক, নাকি রাজনৈতিক সুযোগ তৈরির চেষ্টা? তার নামে হল করাটা কি শ্রদ্ধা, না বঙ্গবন্ধুকে অপমান, অস্বীকার? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে কিভাবে আমরা আর কখনো সত্যিকারের নেতা পাবো কিনা, যিনি গালি না দিয়ে, শহীদ না হয়ে গঠনমূলক কাজে দেশ গড়বেন? উত্তর হলো আমরা পাবো না, কারণ এই রাজনীতিতে গঠনমূলক কাজের জায়গা নেই, আছে শুধু প্রতীক, শহীদ আর লাশ। আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাই, তারপর একটু আলোচনা করি, বুঝতে পারবেন কিসের উপরে কথা বলতে চাই, এবং এই কথাটা বলা জরুরি। দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। এই সর্বশেষ যেই দৃশ্যটা প্রথম যেটা দেখালাম আপনাদেরকে, মাননীয় চেয়ারম্যান এই কথা বলতেই তিনি তাকে থামালেন যে আমাকে মাননীয় চেয়ারম্যান বলবেন না। কি বলবেন? চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাকে বলতে চাই, বা তারেক রহমান সাহেব আপনাকে বলতে চাই। অর্থাৎ স্টেট তিনি যা পদবি সেই অনুযায়ী তিনি প্রশ্ন রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। পরের দৃশ্যটা দেখলেন কি? পরের দৃশ্যটা হচ্ছে ওই যে পায়ে ধরে সালাম দেয়া, যেটা আমরা দেখলাম সুলতান মোহাম্মদ মনসুরের মতন এইরকম সিনিয়র একজন, তিনিও সালাম দিচ্ছেন, শেখ হাসিনা ফিরেও তাকাচ্ছেন না। লাস্টের এটা যে আমাকে দেশ নায়ক, রাষ্ট্রনায়ক এই শব্দগুলি বলবেন না। তো ওইটা লন্ডন থেকে ছিল তার এই কথাটা। তখন আমি শুনেছিলাম, তো মনে হচ্ছিল যে এটা হয়তো কথার কথা। পরের যে দৃশ্যটা পায়ে ধরে সালাম দেয়ার, আমি ছিলাম না, আমি ভিডিওটা পেয়েছিলাম। কিন্তু প্রথম যেটা দেখালাম যে মাননীয় চেয়ারম্যান, এটা আমি সাক্ষী ছিলাম। শেরাটনে অনুষ্ঠানে আমি নিজে ছিলাম, এবং সেখানে দেখেছি যে তিনি ঘুরে ঘুরে সবার সাথে, এমনকি ক্যামেরার পিছনে যারা কাজ করে, ক্যামেরা ম্যানদের সাথে কথা বলছেন, তাদের কুশলাদি জিজ্ঞাসা করছেন। আমার সামনেও এসছেন, আমার সাথেও হয়েছে। ও প্রায় 250-300 ছিল সম্ভবত, সাংবাদিক, সম্পাদক মিলায়, কেউ বাদ যাননি, প্রত্যেকেরই সামনে গেছেন তিনি। পরিবর্তনটা খুবই লক্ষণীয়। আগে অনেকে বলতেন, আমি শুনতাম যে তারেক রহমান, আর সেই তারেক রহমান নেই, বদলে গেছে। আসলেই বদলে গেছে। এই তেলবাজি, এই যে মাননীয় বলা, মাননীয় কেন? চেয়ারম্যান তারেক রহমান, আমি কথা বলতে চাই, আপনি বিএনপির চেয়ারম্যান, সেই হিসেবে আপনাকে প্রশ্ন করতে চাই। অর্থাৎ তিনি ডাইরেক্ট চাচ্ছেন প্রশ্নটা হোক, আগে পিছে কোনো প্রশংসামূলক কোন রকম যাতে শব্দ ইউজ না হয়, সেটা তিনি চাচ্ছেন।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে উসমান হাদির বিষয় নিয়ে কথা হয়, তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপ বা সার্জিস হাসনাতদের বিভিন্ন পদক্ষেপ, এইগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।